আমি একজন ডেলিভারি বয়। বেশিরভাগ সময়ই আমার ডিউটি থাকে সন্ধ্যার শিফটে। সেদিন রাত প্রায় 9টার সময় আমি শেষ অর্ডারটা হাতে পাই। রেস্টুরেন্ট থেকে প্যাকেটটা নেওয়ার সময় খেয়াল করলাম অর্ডারটা খুবই ছোট, খিচুড়ি, দই আর দুটো কলা। ঠিকানাটা ছিল শহরের পুরনো অংশে, একটা জরাজীর্ণ পুরনো বাড়ি। 3 তলা পর্যন্ত সিঁড়ি উঠে গেছে। আমি দরজায় বেল টিপলাম। একজন বৃদ্ধা দরজা খুললেন। সাদা চুল, কাপা কাপা হাত, চোখে মোটা চশমা, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত একটা মমতা। তিনি মৃদু হেসে বললেন, বাবা, খাবারটা ভিতরের টেবিলে রেখে দাও, আমার হাত দুটো বড্ড কাঁপে। আমি খাবারটা টেবিলে রেখে বেরিয়ে আসতে যাচ্ছিলাম। ঠিক বসবে বাবা, একা একা খেতে যে ভালো লাগে না। আমি ঘড়ির দিকে তাকালাম। আমার শিফট শেষ হয়ে গেছিল, শরীরটাও বেশ ক্লান্ত। তবুও কেন জানি মনে হলো একটু বসেই পড়ি। ঘরটা একদম নিস্তব্ধ ছিল। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছিল। এক কোণে ছোট্ট একটি ঈশ্বরের ছবি, আর সামনের দেওয়াল জুড়ে অসংখ্য পুরনো ফ্রেমবন্দি ছবি। বৃদ্ধা ধীরে ধীরে খাবারের প্লেটটা খুললেন আর আস্তে আস্তে খিচুড়ি খেতে শুরু করলেন। তিনি প্রত্যেকবার খাওয়ার পরপর আমার দিকে একটু একটু তাকিয়ে তাকিয়ে হাসছিলেন। হঠাৎ তিনি বললেন, জানো বাবা, আমি রোজ বাইরে থেকে খাবার অর্ডার করি না, আজ একটা মানুষের গলার শব্দ শুনতে ইচ্ছে করছে। তিনি দেওয়ালের একটা ছবির দিকে আঙুল দিয়ে বললেন, এই যে, উনি হচ্ছেন আমার স্বামী। রেলে চাকরি করতেন, 5 বছর আগে চলে গেছেন। তারপর আর একটা ছবির দিকে তাকালেন। এটা আমার ছেলে, কানাডায় থাকে, খুব ভালো আছে, প্রত্যেক মাসে আমাকে টাকা পাঠায়। এরপর কিছুক্ষণ চুপ করে রইলেন। মুখের হাসি ছিল, কিন্তু চোখ ভিজে উঠছিল। এটা আমার মেয়ে, বেঙ্গালুরুতে থাকে, নিজের সংসারে খুব সুখেই আছে। থাকুক না, সন্তানরা যদি উঠতেই না শেখে তাহলে এত কষ্ট করে মানুষ করলাম কেন। কথাগুলো বলতে বলতে তার গলা কাঁপছিল, তবু মুখে কোনো অভিযোগ ছিল না তার, শুধু একটা গভীর শূন্যতা। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা আছে বাবা? আমি বললাম, হ্যাঁ আছেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, প্রত্যেকদিন ফোন করো? আমি চুপ করে গেলাম। সত্যি বলতে আমিও অনেকদিন বাড়িতে ফোন করি না। কাজের চাপ, ক্লান্তি, ব্যস্ততা, প্রত্যেকবার ভাবতাম কাল ফোন করব। বৃদ্ধা আমার নীরবতা বুঝে ফেলেছিলেন। মা বাবা টাকা গোনেন না, বাবা মা অপেক্ষা করে সন্তানের কণ্ঠস্বরের জন্য। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন ভেঙে গেল। খাওয়া শেষ হলো। তিনি একটু জল খেলেন, তারপর নিজের পার্স থেকে 500 টাকার একটা নোট বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। বললেন, এই আধ ঘন্টা যে তুমি আমাকে একা খেতে দাওনি, এটা তার দাম। আমি তাড়াতাড়ি বললাম, না না না, এটা লাগবে না মা, আমি এটা নিতে পারবো না। তিনি মৃদু হেসে বললেন, নাও বাবা, আজ তুমি শুধু খাবার পৌঁছে দাওনি, তুমি সঙ্গ দিয়েছো। শেষ পর্যন্ত আমি টাকাটা নিলাম, কিন্তু পকেটে রাখতে পারলাম না, হাতে ধরেই রইলাম। আমি বেরিয়ে আসছিলাম, তখন তিনি আবার ডাকলেন, বাবা, একটু দাঁড়িয়ে যাও, আজ বাড়ি গিয়ে মাকে অবশ্যই ফোন করো। সেদিন রাতে বিল্ডিংয়ের নিচে নেমে আমি বাইক স্টার্ট দিইনি, প্রথমেই মাকে ফোন করেছিলাম। ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, হঠাৎ আজ ফোন করলে, কি হয়েছে বাবু? সব ঠিক আছে তো বাবা? শুধু সেই গলাটা শুনেই আমার গলা ধরে এলো। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ মা, শুধু তোমার গলাটা শুনতে ইচ্ছে করছিল। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মা বললেন, খেয়েছিস তো? রাস্তার ধারে দাঁড়িয়েই আমি কান্নায় ভেঙে পড়লাম। সেই রাতের পর থেকে আমি প্রত্যেক দিন মাকে ফোন করতে শুরু করি। আর শুধু মাকেই নয়, প্রত্যেকটা ডেলিভারি আমার কাছে আর শুধু একটা অর্ডার রইল না। কোনো বাড়িতে ওষুধের দরকার হয়, কোনো বাড়িতে একাকিত্বের একটু উপশম দরকার হয়, কোনো বাড়িতে আবার ফেরার অপেক্ষা শেষ হওয়ার প্রয়োজন হয়, আবার কোনো বাড়িতে শুধু দরকার হয় একটা মানুষের কণ্ঠস্বর। একটা দরজা খুললেই আমি আর তাড়াহুড়ো করি না। আমি মুখের দিকে তাকাই, কথার ভিতরে ক্লান্তি শুনতে চেষ্টা করি। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, সব ঠিক আছে তো? বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ, কেউ একটু হাসি, আবার কেউ মুখ ঘুরিয়ে চলে যায়। সারাদিন কত মানুষের সাথে যে পরিচয় হয়।